দর্শক, সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে কাজী শহীদের একক চিত্রকলা প্রদর্শনী ইম্পাস্টো। প্রদর্শনী চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী ইকোস অফ টাইম। প্রদর্শনী চলবে 10 ডিসেম্বর পর্যন্ত। গুলশান একের রেডিয়াস আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। উত্তরার সেন্টার পয়েন্টের ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে রেজিলিয়েন্ট বিকামিং আ ল্যান্ডমার্ক আর্ট এক্সিবিশন। প্রদর্শনী চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। তোমার পরিচয় তো জানা হইল না। কাকা, আমাদের বাপ নাই মা নাই কাকা, আমরা এতিম কাকা। আমরা কাম করে ভাত খেতে হবে কাকা। কাকা আমরা শুরু করে দিই কাকা, বেলা হয়ে গেছে কাকা। হা শোনো, মূলার ক্ষেত্রে আগে রেডি করো। তোর লগে যৌতুকের ওয়াদা কইরা বাবুল্লার লগে ঘুরতেছে কেমনে? আমি কেমন কম ভাই, কাবিনারে জিগায় লই। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আজ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস। আজকের এই বিশেষ দিনে আমাদের আলাপনের অতিথি হয়ে এসেছেন এমন একজন যিনি আজ থেকে দীর্ঘ 80 বছর আগে বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পড়বার সৌভাগ্য অর্জন করেছিলেন। তিনি কবি, গবেষক নাহার কামাল আহমদ। শুভ সকাল আপা। শুভ সকাল আপা, কেমন আছেন? আছি, ভালো আছি। যেমনটি বলছিলাম, আমাদের বলিষ্ঠ নারী জাগরণের অগ্রদূত আমরা যাকে বলি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আজ তার জন্ম এবং মৃত্যু দিবস, এবং আজকের এই বিশেষ দিনে আপনাকে আমরা অতিথি হিসেবে পেয়েছি। আমরা ভীষণ রকম কৃতজ্ঞ বোধ করছি। আজকের এই বিশেষ দিনে বেগম রোকেয়া সম্পর্কে আপনি যদি শুরুতে কিছু বলতে চান। বেগম রোকেয়া স্কুলে আমি পড়েছি, তখন ছোট ছিলাম বয়সে, কাজেই বেগম রোকেয়া সম্বন্ধে তখন খুব একটা যে জেনেছি বা শুনেছি না। কিন্তু পরে যখন আরেকটু বয়স হয়েছে তখন ওনার কথা শুনেছি, তখন আমার মনে হয়েছে আরে আমি তো ওনার স্কুলে পড়েছি, এটা তো আমার অনেক সৌভাগ্যের ব্যাপার। এবং তারপরে সেই স্মৃতিটা অত বেশি ছোট বয়সে তো পড়েছি, অত বেশি ছিল না, তো যেটুক স্মৃতি আছে সেটা এখনও সেটা মনে করি আমি গর্ববোধ করি যে আমার সেই সৌভাগ্য হয়েছিল যে ওনার প্রতিষ্ঠিত স্কুলে পড়তে পেরেছি। জি আপা, বড় হবার সাথে সাথে তো আপনি এটা বুঝতে পারলেন যে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পড়বার যে একটা যে বিষয়টি, সেটা একটা সৌভাগ্যের মতো। পরবর্তী জীবনে আপনি যখন লেখক জীবনে পা রাখলেন এবং এতগুলো বছর চলে গেল, বেশ কিছু বই আপনার প্রকাশিত হয়েছে, অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে, বেগম রোকেয়া আপনাকে আসলে কতখানি অনুপ্রাণিত করেছে? বেগম রোকেয়া আমাদের দেশে তো মেয়েদের অত বেশি শিক্ষার দিক দিয়ে উন্নয়ন হয়নি, আগে হয়নি, এখনো যে খুব যতখানি হওয়ার দরকার সেটা হচ্ছে না। তখনই বেগম রোকেয়ার কথা মনে হয়েছে যে উনি তো নারী শিক্ষার জন্যই উনি অনেক কিছু করে গেছেন। সেই অতদিন আগে যখন মেয়েদের পড়াশোনার কথা কেউ চিন্তা করতো না, কিন্তু উনি তখন মেয়েদেরকে তাদের জাগরণের জন্য শিক্ষার ব্যবস্থা করেছেন এবং উনি আমৃত্যু সেটা চেষ্টা করে গেছেন। স্কুল করেছেন। তার আগে উনি ভাগলপুরে 6 জন নিয়ে স্কুল করেছিলেন। তারপরে ওখানে নানা রকম এর জন্য উনি করতে পারেন নাই, সমস্যার জন্য অনেক রকম প্রতিবন্ধকতা ছিল।
তো 6 জন নিয়ে স্কুল শুরু করেছিলেন, তারপরে উনি চলে আসলেন কলকাতায়, এসে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল শুরু করলেন। আবার যেহেতু আজ বেগম রোকেয়া দিবস এবং এই দিবসকে কেন্দ্র করে আপনি একেবারে নতুন একটি কবিতা লিখেছেন, সেই কবিতাটি আপনার কাছ থেকেই আমি শুনতে চাইবো। বেগম রোকেয়া স্মরণে। হে বেগম রোকেয়া, হে মহিষী নারী, শতাধিক বর্ষ আগে গিয়েছো তুমি এই ধরাধাম ছাড়ি, কিন্তু তোমার ত্যাগ, তোমার কর্ম, তোমার নিষ্ঠা করেছে যে তোমায় অমর। নারী শিক্ষার অগ্রদূত তুমি, আমাদের মনে তুমি হয়ে আছো চিরভাস্বর। ও শিক্ষা, কুশিক্ষা আর কুসংস্কারের বেড়াজালে অন্তঃপুরবাসিনী নারীরা নিগৃহীত ছিল সেই কালে। তাদের অসম্মানে, তাদের বঞ্চনায় কেঁদেছিল তব মন। এই হীনতা, এই দীনতা ঘুচাতে তাই তুমি লড়িয়াছ সারাটি জীবন। শিক্ষার আরও বঞ্চিত এই নারীদের তরে জ্বেলেছ জ্ঞানের মশাল। তোমার কীর্তির স্বাক্ষর হয়ে আজও আছে বিদ্যালয় সাখাওয়াত মেমোরিয়াল। যে যুগে তুমি করেছিলে বাস, ওগো বাংলার যশস্বিনী কন্যা, সে যুগ ছাড়িয়ে লালন করেছিলে হৃদয়ে তোমার যুগোত্তর ভাবনা। তোমার সেই অনন্য চিন্তাধারা আর তোমার সেই সুলতানার স্বপ্ন, দীর্ঘদিন মাস বর্ষ শেষেও আমরা তার তথ্য সন্ধানে হয়েছি মগ্ন। তোমার জীবন চরিতের অমৃত ধারায় হয়েছি আমরা সিক্ত। আজ তাই শান্তি কামনা করি তোমার বিদেহী আত্মার, আমরা তোমার সকল ভক্ত। বাহ, সুন্দর। এই যে যেমনটি বলছিলাম আপা, যে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া আজও একই রকম ভাবে আমার কাছে মনে হয় যে এই সময়ের যারা নারী রয়েছেন তাদেরকেও প্রভাবিত করছেন, তাদের চিন্তা, মনন, মস্তিষ্ককে প্রভাবিত করছেন। সেটা কিভাবে দেখেন আপনি? আমি দেখি যে ইতিহাস, এটা তো এখন আমাদের জন্য ইতিহাস, বেগম রোকেয়ার কার্যক্রম। তো ইতিহাসের তো একটা প্রতিক্রিয়া আছে মানুষের জীবনে। তো সেই ইতিহাস যখন আমাদের দেশের মধ্যেই যারা কলকাতায় এখন সাখাওয়াত মেমোরিয়ালে পড়ে, তারা নিশ্চয়ই রোকেয়ার কথা বেশি ভালোভাবে অনুভব করতে পারবে। আর আমি নিজেও পড়েছি ওইখানে কিছুদিন, কিন্তু তখন রোকেয়ার কথা আমাকে কেউ বলেও নি, আমার সুযোগ, ওখানে বয়স অনেক কম ছিল। তো এখন যখন চিন্তা করি যে আমি ওনার সেই স্কুলে পড়েছি, তখন নিজেকে খুব ভাগ্যবতী মনে হয়। জি, আলতা বানু, এটা সর্বশেষ প্রকাশিত আপনার বই, এটা সম্পর্কে একটু জানতে চাইবো আপনার কাছে, যে আসলে বইটি কি নিয়ে লিখেছেন বা এটার বিষয়বস্তুটা কি? এটা বেশিরভাগই নারীদের কেন্দ্র করেই হয়েছে। এটা ছোট গল্পের বই, বেশ কিছু ছোট গল্প অবলম্বনে। হ্যাঁ, তো শুধু নারী নিয়ে তোর সংসার চলে না, সেখানে অন্য ক্যারেক্টারও চলে এসেছে। জি, মানে যতগুলো ছোট গল্প লিখেছেন সেগুলোর বিষয়বস্তু কি আলাদা, নাকি শুধুমাত্র নারীকে কেন্দ্র করেই আসলে? না, নারী তো আছেই, নারী তো সংসারের একটি অংশ, কাজেই ওইভাবে আলাদা করে না। তবে এসে গেছে আমার এখানে যে নারীর যে কত বঞ্চনা হয়, তারা কত অত্যাচারিত হয়, সেগুলি কিছু কিছু এসে গেছে। আচ্ছা, এখান থেকে আমি কয়েকটা লাইন পড়ি আপা। আলতা বানু নিজে কোনো দোষ না করেও পুরুষের নিষ্ঠুর নির্যাতন ও অসম্মানের শিকার হয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়ে গেল নীরবে। কোনো প্রতিবাদ করতে পারেনি, কিন্তু প্রতিবাদী কণ্ঠ নিয়ে এগিয়ে এসেছে রাবেয়া। পুরুষশাসিত এই সমাজের বিবেকহীনতা, স্বার্থপরতা ও পাশবিকতার বিরুদ্ধে সে লড়াই করবে। তার ডাকে চারপাশের নারীদের মাঝেও নিজেদের মর্যাদাবোধ রক্ষার বাসনা অদম্য হয়ে উঠবে। দিন বদলে যাবে, আলতা বানুর মতো কেউ হেরে যাবে না। এরা এই নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হবে, বিচার চাইবে। পুরুষ শাসিত সমাজের কলুষতা ভরা দিকটা তারা ভেঙে ফেলবে, ধস নামাবে। রাবেয়ার মনে হলো সেই দিনের হয়তো আর বেশি নেই। ভীষণ সুন্দর লেখা আপা। আপনার বেশ কিছু বই রয়েছে, তার মধ্যে প্রথম যে বইটি আপনি প্রকাশ করেছিলেন সেটি কাব্যগ্রন্থের বই, ঝরা পাতার গান। এটা বেশ অনেকদিন আগে প্রকাশিত হয়েছে। অনেক আগে। কি নিয়ে লিখেছিলেন কবিতাগুলো? এটা কি নিয়ে একটা আছে, আমি তখন প্রথম আমেরিকা গিয়েছি, তখন আমার ছেলের 12তলা অ্যাপার্টমেন্ট থেকে দেখা যেত সেই পাহাড়ের উপরে, এইসব প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে লিখেছি। আর এমনি তো অন্য কিছু আছে এর মধ্যে। আচ্ছা, কবিতা দিয়ে কেন শুরু করলেন আপা? পরবর্তীতে তো আপনি ছড়া লিখলেন, অনুবাদ গ্রন্থ লিখলেন, গল্পের এই যে ছোট গল্প যেটা আলতা বানুর কথা বলছিলেন সেটাও লেখা হয়েছে, আরো একটি ছোট গল্পের বই আপনার রয়েছে। শুরুটা কবিতা দিয়ে কেন হলো? কবিতা নিয়ে লিখলাম যে কবিতা লিখতে সময় কম লাগে,
আচ্ছা তার মধ্যে এক্সপ্রেশনটা করা যায় কিছু কিছু, সেইটাই আর কি। আর আচ্ছা কবিতা ছোটবেলা থেকে আমার পড়তে ভালো লাগতো। আমি যখন বয়স কম ছিল তখন আমার চাচারা বাবার মার সাথে থাকতেন, তো চাচারা স্কুলে পড়তেন, তো দুপুরবেলা আমি যখন বাসায় থাকতাম তারা স্কুলে চলে যেতেন, তাদের বাংলা সাহিত্য যেটা পড়া ছিল ওই বইগুলি আমি নাড়াচাড়া করতাম, ভালো লাগতো পড়তে। আচ্ছা কাদের বই পড়া হতো আপনার শৈশবে? একদম ছোটবেলায় তো আমি থ্রিলার বইগুলি, নিহারঞ্জন গুপ্তের বই পড়েছি, তারপরে বাড়িতে যদিও নিষেধ ছিল তাও শরৎচন্দ্রের বইও পড়েছি। আচ্ছা নিষেধ ছিল কেন? নিষেধ ছিল মনে করতো এগুলি বড়দের বই। হ্যাঁ বড়দের বই। আচ্ছা তারপরে ওই বঙ্কিমচন্দ্রের বই পড়তাম বাড়িতে আসলে, কিন্তু ওই কঠিন ভাষা বুঝতে পারতাম না। হ্যাঁ বোধগম্য হতো না তখন। তখন আমি শুধু মানে গল্পটা বোঝার জন্য শুধু ডায়ালগগুলি পড়তাম। বাবা মা কি চেয়েছিলেন যে তার মেয়ে কি হবে বড় হয়ে? কোনো সময় বলেননি সেই কথা, কারণ আমার বিয়ে হয়ে গেছিল খুব অল্প বয়সে, ছোট বয়সে বিয়ে হয়ে গেছিল। তবে পড়াশোনা আল্লাহর রহমতে খুব ভালো ছিলাম, ম্যাট্রিকেও ফার্স্ট ডিভিশনে লেটার ছিল। তারপর ইন্টারমিডিয়েট অবশ্য পড়েছি, আমার ম্যাট্রিকের পরেই বিয়ে হয়ে যায়, তারপরে 12 বছর পরে ইন্টারমিডিয়েট করেছি। আপনার দাম্পত্য জীবনের সঙ্গী যিনি আছেন তিনি আপনাকে কতটুকু সহযোগিতা করেছিলেন আপনার লেখালেখির ক্ষেত্রে? আমার হাজবেন্ড তো ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, আচ্ছা বাইরে থেকে পিএইচডি করা ছিলেন, তো উনি লেখাপড়ার জন্য সবসময় আমাকে প্রেরণা দিয়েছেন, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো হেল্প করতে পারতেন না। ওনার নিজের পড়াশোনা রিসার্চ নিয়েই থাকতেন। আচ্ছা তো পরবর্তীতে তো যখন ছেলে মেয়ে হলো, বাচ্চা কাচ্চা হলো, তখন তো একটা সময় যায় যে সময়টাতে হয়তো অনেক কিছু থেকে বিরত থাকতে হয়, সেই সময়টাতে কি লেখালেখি করা হতো আপনার? ওই সময় তো আমার বিয়ের 12 বছর পরে পড়াশোনা আবার করেছি। আচ্ছা ওই ম্যাট্রিক পাশের পরে তো বিয়ে হয়ে গেল, তারপরে আমার এরপরে 12 বছর পরে আবার আমি প্রাইভেটে ইন্টারমিডিয়েট দিলাম, এবং সেটাতে ফার্স্ট ডিভিশন লজিক্যাল লেটার ছিল, এবং মেয়েদের মধ্যে 20th প্লেস ছিল। তারপরে আমি গ্যাপ দিইনি, ওই ডিগ্রি কলেজে ইকোনমিক্সে অনার্স শেষ করলাম। সেই সময়টাতে একটু ভয় লাগা বা খারাপ লাগা কাজ করেনি যে সবাই কিভাবে দেখবে 12 বছর পর? সময়ের অভাব ছিল, সেটাই আসল, খারাপ লাগে নাই। সময়ের অভাব, যে যতটুকু সময় দেওয়া দরকার পড়াশোনার জন্য, সংসারের জন্য, কারণ তখন আমার 7টি সন্তান, তার মধ্যে আমি ওই ইউনিভার্সিটির বেশ বড় কম্পাউন্ডওয়ালা বাড়িতে থাকতাম। আমার গরু বাছুরও ছিল এখানে বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য খাঁটি। তারপরে আত্মীয় স্বজন, ওই আমার শ্বশুর বাড়ির দিকে আত্মীয়রা অনেকেই থাকতো, থেকে পড়াশোনা করতো, কাজে আমার বিরাট সংসার ছিল। তো ওইগুলিতে সময় দিয়ে তারপরে আমার পড়াশোনা। আচ্ছা তাহলে তো অনেক বড় একটা কঠিন সময় পার করেছেন সেই সময়টাতে। মোটামুটি তখন কঠিন মনে হয় নাই, এখন এসে ফিরে দেখলে মনে হয় অনেক কঠিন। বাস্তবতা এটাই, কিন্তু এখন চিন্তা করলে মনে হয় যে হ্যাঁ অনেক কঠিন সময়ই ছিল। হ্যাঁ এখনকার বাচ্চারা হয়তো চিন্তাও করতে পারবে না যে সময়টা আসলে কেমন। আমি সবজি বাগান করতাম, এবং পাকিস্তান আমলে সবজি বাগানের জন্য আমাকে অ্যাওয়ার্ডও দিয়েছিল। বাহ। আপা কবিতা লেখার শুরুটা আসলে কিভাবে হলো, মানে কখন মনে হলো যে হ্যাঁ কবিতা আসছে? লেখা আমার ছোট চাচা ওই মা বাবা সংসারেই থাকতেন। আচ্ছা তো উনি ইঞ্জিনিয়ার ছিলেন পরে, তো উনি ছোটবেলা থেকেই উনি কবিতা লিখতেন। তা আমার যখন মানে অনেক ছোট, আমার অত সঠিক বলতে পারবো না, একটা পত্রিকা মাসিক বা সাপ্তাহিক পাকিস্তান নামে বের হতো। আচ্ছা তো ওইটাতে উনি কবিতা লিখতেন। তখন বয়স কত ছিল আপা? আমার কত 7-8 বছর হবে। আচ্ছা অনেক ছোট তাহলে। হ্যাঁ তো ওই কবিতাটা আমাকে খুব ইমপ্রেস করেছিল। বাহ। তো তারপরে উনি ম্যাট্রিক পরীক্ষা শেষে, বাবা কলকাতায় ছিলেন, আমরাও ছিলাম, ওখানে বেড়াতে গেছেন। তখন আমি জানতাম যে উনি একটু লেখালেখি করেন, তা আমি খুব প্রাউড ফিল করতাম। আমার একটা খাতা ধরে দিলাম যে আপনি কয়েকটা গল্প লিখে দেন, আমার বান্ধবীদের দেখাবো এটা। তো উনি লিখে দিলেন চটপট করে 2-3টা গল্প লিখে, আমি স্কুলে নিয়ে দেখে খুব প্রাউড, কিন্তু তখন আমি নিজে লিখবো কখনো চিন্তা করি নাই। তো ক্লাস 7-এ যখন পড়ি তখন আমরা ঢাকায় ছিলাম, মণিপুর ফার্মের বাসায়। তো একজন পাগলি আসতো এখানে, ওই এসে সে নাচতো, গান করতো, কান্না করতো, আবার তার নিজের লাইফ হিস্ট্রিটাও বলে যেত কান্নার সাথে সাথে। তো আমার নানু ছিলেন, উনি পাগলিকে ডেকে ভাত খাওয়াতেন, সেই জন্যই হোক সে প্রায় সময় চলে আসতো। তো হঠাৎ আমার ওই চাচা একটু খামখেয়ালি করে বলে যে এই যে পাগলি আসে, ওকে নিয়ে তুমি একটা গল্প লেখো, আমিও লিখি, দেখি কারটা ভালো হয়। আচ্ছা।
তার আমি লিখলাম, আমি ওনার চেয়ে আগেই শেষ করলাম এবং উনি নিজেই জাজ বলে যে না তোমারটাই ভালো হয়েছে। তো ওইটা আমার প্রথম গল্প, সেটা নাই, আমি হারিয়ে ফেলেছি। সেটা কি প্রকাশ করা হয়নি তো? না, আমি তখন অত গুরুত্ব দেই, বয়স কম আছে, লিখতে বলছে লিখলাম, বাস হয়ে গেছে। সংগ্রহ করা হয়নি আর নিজের লেখাটি। আবার এই যে এত গল্প বলছেন, এবং আমি জানি যে ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত আপনার জীবনের যে গল্পগুলো সেগুলো আপনি লিপিবদ্ধ করে রেখেছেন একটি বইয়ে, যেটার নাম হচ্ছে স্মৃতির অ্যালবাম। কি কি লিখেছেন আসলে, কোন কোন বিষয়গুলো উঠে এসেছে স্মৃতির অ্যালবামে? স্মৃতি অ্যালবাম আমরা ওই সময়টায় সামার ভ্যাকেশন হতো, তখনকার দিনে বলতো আম কাঁঠালের ছুটি, তখন গ্রামে যেতাম, গ্রামে গিয়ে থাকতাম ওই সময়টা। তো সেই জন্য গ্রামীণ জীবনের সাথে আমার অনেকখানি পরিচয় তখনকার সময়, এখনের সাথে তো এটা একদম অন্যরকম হয়ে গেছে। তো সেই জন্য ওইগুলি আমার স্মৃতিতে আছে। আসলেই মানে আমরা যখন ফিরে তাকাই জীবনের ফেলে আসা সময়গুলোতে অনেক কিছু ভেসে আসে, তাই না? কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এবং সেই সময়টাতে এই যে মেয়েলি গীত নামে একটি বই আপনি লিখেছেন, যেখানে কিশোরগঞ্জের যে গীতগুলো রয়েছে সেই গীতগুলো সংগ্রহ করে আপনি লিখেছেন। এটার প্রয়োজনীয়তা আপনি কেন বোধ করলেন? এটার প্রয়োজনীয়তা বোধ করলাম যে তখন তো ছোটবেলায় শুনেছি, আমাদের ভালো লাগতো, কিন্তু এখন সেটা নাই, এখন আর প্রচলন নাই। এখন বিয়ে শাদিতে ক্যাসেটের গান আনে, না তো কাউকে হায়ার করে, কিন্তু ওই গানগুলি ভুলেও গেছে, এখনকার মানুষে জানেও না সেগুলি। কিন্তু আমি যেহেতু শুনেছি, আমি চাই যে এটা একটু থাকুক, ইতিহাস হিসেবে থাকুক। হ্যাঁ, ইতিহাস হিসেবে থাকুক। তো সেই জন্য আমি কালেক্ট করেছি এগুলি অনেকের কাছ থেকে, যারা যতটুকু পেরেছি আর কি। তারপরে এটা বইয়ের আকারে করি যে এটা থাকুক। এবং এই ব্যাপারে ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেব, উনি আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। ওনাকে পাণ্ডুলিপিটা দেখতে দিলাম, সন্ধ্যা দিয়ে এসেছি, সকালে উনি আমাকে ফোন করলেন যে হয়ে গেছে, নিয়ে যান আপনি। বাহ। আপনি ছোটদের জন্য বই লিখেছেন, গল্পের বই লিখেছেন, ছড়ার বই লিখেছেন। এই যে আপনার ছোটবেলার স্মৃতিচারণ আপনি আসলে করছিলেন, এখন এই বয়সে এসে যখন ছোটদের বই লিখতে চান, তখন তো আসলে ছোটদের বই লেখার একটা মূল সূত্র হচ্ছে নিজেকে ছোটবেলায় নিয়ে যেতে হয়, নিজেকে ছোট ভাবতে হয়, যে তারা আসলে কিভাবে চিন্তা করে, তাদের কল্পনার জগৎটা কেমন। এই কাজটি আপনি কিভাবে করেন? ছোটদের বই তো খুব একটা লিখি নেই, একটা আছে যে গল্পের ফুলঝুরি, আর ছড়াই ছড়াই পড়া, ছড়ার মধ্যে এটা তো বর্ণ পরিচয় মেইনলি, তার মধ্যে কিছু কিছু ছড়া আছে। আচ্ছা, তো এটাও অটোমেটিক যখন যেটা মনে আসে লিখি, অত প্ল্যান করে কিছু করি না। আচ্ছা, মানে এমনি বই লেখার সময় বা ছোটদের বই লেখার সময় এটা কি মাথায় থাকে এটা কত বছর বয়সের বাচ্চাদের জন্য লেখা হচ্ছে? হ্যাঁ, ওইটা মাথায় থাকে। যেটা যে গল্পের ফুলঝুরি, ওটা টিনেজারদের জন্য মোটামুটি। আর ওই যেটা ছড়ায় ছড়ায় পড়া, ওইটা তো বর্ণ পরিচয়, তার মধ্যে তো এমনি ছড়া আর কি। এবং ছোটদের বইয়ের জন্য কিন্তু আসলে ইলাস্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট, মানে ছবি দেখতে তারা খুব পছন্দ করে। ছড়া ছড়া পড়ার কথা একটা কথা বলবো, যেটা নাকি অন্যদের কাছে আমি দেখিনি, যে আমি দেখি যে বর্ণ পরিচয় করা হচ্ছে, তার মধ্যে 2 লাইনের একটা ছড়া আছে, অন্যরাও করে। কিন্তু আমার বইয়ে ধরেন আকার আমি ইন্ট্রোডিউস করছি, আকার দিয়ে 2 লাইন লিখছি, কিন্তু ওইখানে পরে যেগুলি রস্যি দীর্ঘি, ওইগুলি দিয়ে কোনো লেখা আমি রাখবো না। কিন্তু অন্যদের বইয়ে কিন্তু এরকম থাকে যে আকার পরিচয় করি, আকারের ছড়া দিচ্ছে, ওখানে পরের গুলি আসছে। আমি যে পরের গুলি তো এখন ওরা শিখেই নাই, ওইটা দিব কেন? এইভাবে আমি চিন্তা করে করেছি আর কি। জি, আপনার যেহেতু অনুবাদ গ্রন্থও আছে, আমি এখানে উল্লেখ করতে চাইবো যে সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া লিখেছেন ইংরেজিতে, এবং তিনি ইংরেজি সাহিত্য থেকে সেটা অনুবাদ করেছেন। আপনিও আসলে সামারসেট মম, এটা খুবই কঠিন একটি ইংরেজি বই, যেখান থেকে আপনি অনুবাদ করেছেন। এই বিষয়টা আপনার মধ্যে কেন আসলো, কেন মনে হলো যে সামারসেট মম আসলে অনুবাদ করা উচিত? মানে কি, আমার কাছে সামারসেট মমের গল্পগুলি খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। তো ভাবলাম যে যদি অনুবাদ করি, তারা যারা ইংলিশ পড়তে পারে না তারাও পড়তে পারবে, সেই জন্য তো অনুবাদ খুব বেশি করিনি, অল্প স্বল্প। আচ্ছা, অনুবাদটা কি একটু কঠিন লাগে করতে? অনেক সময় লাগে এমন কিছু? কঠিন মানে কি, হয়তো কিছু কঠিন শব্দ আসে, তখন সেটা দেখার জন্য ডিকশনারি হেল্প নিতে হয়, ওইরকম আর কি। আচ্ছা, সাধারণত লেখালেখি করবার জন্য কোন সময়টাকে আপনি বেছে নেন? মানে সেটা দিনের বেলা লেখা হয় বেশি নাকি রাতের বেলা? লেখার জন্য আমার বই পড়া একটা নেশা ছিল, সেটা পড়তাম রাত্রে। আচ্ছা, সারা রাত না ঘুমিয়ে বই পড়তাম। আর লেখালেখিটা ওই কোনো সময় রাত্রেও করতাম,
কোনো সময় হয়তো দুপুরবেলা একটু টাইম পেলাম, মানে যখন যেটা হয় সুবিধা হয়। এতগুলো বয়সে মানে এতগুলো বছর পরে এসে যে লেখক জীবনের পরে প্রত্যেকেরই কিছু না কিছু অর্জন থাকে, আপনার কাছে কি মনে হয় আপনার জীবনের সবচেয়ে বড় অর্জনটা কি? সবচেয়ে বড় অর্জন যে আমি আমার পরিবারের বড় মেয়ে, আবার শ্বশুর বাড়িতে আমি বড় বউ। আচ্ছা। তা আমার শ্বশুর ছিলেন না, তাদেরকে অনেক টেক কেয়ার আমার করতে হয়েছে, বাড়িতে রেখে পড়াশোনা করানো এই কারণে এখনো করি যতটুকু পারি আর কি। আর বাপের বাড়িতে বড় মেয়ে ছিলাম, তাড়াতাড়ি বিয়ে টিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু সবসময় বাবা মারা ঢাকায় ছিলেন, আমিও ঢাকায় থাকতাম, সেজন্য আমাদের ইয়েটা খুব ভালো ছিল যে ফ্যামিলি বন্ডিংটা খুব ভালো ফ্যামিলি ছিল। বন্ডিংটা। আর আমাদের ফ্যামিলি বন্ডিং, আমার চাচারাও ঢাকায় থাকতেন। হ্যাঁ। আমাদের মানে যেহেতু মা বাবার সংসারে তারা বড় হয়েছেন, তাদের সংসার হওয়ার পরেও সেই এক সংসারের মতো আমার বাবার গার্জিয়ানশিপেই থাকতেন তারা। জি আপা, খুব ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে। নিশ্চয়ই এখনকার সময় আমরা যারা রয়েছি আপনাকে দেখে অনেক বেশি অনুপ্রাণিত হব। খুব ভালো থাকুন, সবসময় খুব সুস্থ থাকুন। আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, কষ্ট করে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, ভালো লাগলো খুব। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিদিন।